ইয়াপ, আমি ঘাড়ের ব্যথাতে টিকতে পারতেছি না। এই কারণে আমি এক বসায় ২ টা ভিডিও বানাইতেছি। মনে হয় না যে আমি পরে কয়েকদিন আর ভিডিও বানাইতে পারবো। একটু রেস্ট নিতে হবে আমার। সো এই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত এটাকে স্টপ করছিলাম। আমরা নতুন একটা স্প্লিট পাইছিলাম এবং আমরা একটু ডিসিশন মেক করছিলাম যে আসলে এইজ কলামের সাপেক্ষে আমরা যদি এইজের ভ্যালু 31.5 এর সমান অথবা ছোট পাই তাহলে আমাদের লোন অ্যাপ্রুভড কলামটা যেটা হচ্ছে আমাদের টার্গেট কলাম সেটার জন্য সবসময় ইয়েস পাইতেছি এবং আমি ইয়েসের ওয়াইকে রিমুভ করে দিছি। ওয়াও। অ্যান্ড আমরা যদি 31.5 থেকে বড় ভ্যালুস পাই এইজ কলামের জন্য তাহলে আমরা নতুন একটা স্প্লিটকে এখানে পাইলাম এবং এইটার গিনি ইম্পিউরিটি বের করে নিতে হবে খুব কুইকলি, কারণ আমাদের বেস্ট ফিচারটাকে এটার জন্য সিলেক্ট করে নিতে হবে। সো আমরা বেস্ট ফিচার সিলেক্ট করব কোন দুইটার মাঝখানে, ইনকাম এবং ক্রেডিট স্কোরের মাঝখানে। সো এই ক্ষেত্রে ইনকামের জন্য এবং ক্রেডিট স্কোরের জন্য গিনি ইম্পিউরিটিটাকে আমি কুইকলি বের করে নেওয়ার চেষ্টা করব। সো ইনকামের জন্য গিনি ইম্পিউরিটি প্রথমে আমাকে দেখতে হবে হাই ভ্যালুজের জন্য। সো গিনি অফ হাই আমাদের এই ডাটা সেটের জন্য ইকুয়েশন সেম টু সেমই থাকবে, প্রবাবিলিটি অফ ওয়াই হোল স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার। সো আমরা জাস্ট প্রবাবিলিটিটাকে বের করার চেষ্টা করব। সো হাই আছে 2 বার এবং 2 বারের ভেতরে একবার হচ্ছে নো, একবার হচ্ছে ইয়েস। সো প্রবাবিলিটি অফ ইয়েস হবে 1/2 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার। অ্যান্ড ফাইনালি যদি আমরা এটার ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমি পাবো 1 - 0.5 এবং আমাদের মেইন গিনি ইম্পিউরিটি স্কোরটা হবে 0.5, যেটা হবে হাইয়ের জন্য। এবং লো এর জন্য আমি এখানে বের করব না, আপনারা বের করে নিতে পারেন। লো এর জন্য আমি 3 বার লো দেখতে পারতেছি এবং 3 বারের 3 বারই নো আছে, তার মানে কোনো ইম্পিউরিটি নাই এখানে, হাই ভ্যালু এখানে নাই। সো এই ক্ষেত্রে আমাদের গিনি ইম্পিউরিটি অফ লো ডাইরেক্টলি আমি এখানে 0 লিখে দিতে পারি, আমার পুরো ক্যালকুলেশনের কোনো দরকার নাই। অ্যান্ড আমরা যদি দুইটার অ্যাভারেজ বের করি তাহলে আমাদের ইকুয়েশনটা হবে সামেশন অফ প্রবাবিলিটি অফ সি ইন্টু গিনি অফ সি। অ্যান্ড আমরা জাস্ট এখন যোগ করে দিতে পারি। সো হাইয়ের জন্য আমরা প্রবাবিলিটিটাকে পাইতেছি 5 বারের ভেতরে 2 বার হাই আছে, তার মানে আমি এখানে নিচে না লিখে একটু উপরের দিকে লিখতে পারতাম, কেন নিচে লাগছে আমি নিজেও জানি না। লোটাকে এখান থেকে সরায় দেই এবং আমি WAG কে বের করার চেষ্টা করব, ওয়েটেড অ্যাভারেজ গিনি ইম্পিউরিটি, এবং এটার জন্য প্রথমে হাইয়েরটা বের করতে হবে। সো হাই হবে 2/5 ইন্টু গিনি ইম্পিউরিটি অফ হাই যেটা হবে 0.5 প্লাস যেহেতু গিনি ইম্পিউরিটি অফ লো 0 সেহেতু আমি ডাইরেক্টলি 0 লিখে দিতে পারি এবং ফাইনালি আমরা যে আউটকামটা পাবো সেটা হবে 0.2, যেটা যথেষ্ট কম আমার মনে হয় এদিক থেকে। সো আমাদের ইনকামের অ্যাভারেজ গিনি ইম্পিউরিটি হচ্ছে 0.2, আমি সাথে সাথে এটাকে এখান থেকে রিমুভ করে সাইডে লিখে দিব ইনকামের। এখন ক্রেডিট স্কোরের জন্য সেম কাজটা করতে হবে, আমি এখানে ক্রেডিট স্কোরকে ছোট করে CR লিখে দিলাম এবং সেম টু সেম কাজটা এখানে করব। সো গিনি অফ গুড, আই এম ভেরি সরি, আমি খুবই এক্সস্টেড লাগতেছে আমার, আমি ঘাড়ের ব্যথায় টিকতে পারতেছি না লিটারালি, এই কারণে আমি একটু দ্রুত যেতেছি জাস্ট ক্যালকুলেশন করার মতো। এবং এই ক্ষেত্রে সবসময় আপনাদের ওই সাপেক্ষে জিনিসটা মাথায় রাখতে হবে। আমি গত 3 ভিডিও ধরে আপনাদেরকে এগুলাই দেখাইছি এবং আমার মনে হয় যে আপনারা নিজেদের মতো করে এটাকে বুঝে নিতে পারবেন এবং করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি অত ডিপে আরও ঢুকতেছি না, জাস্ট ক্যালকুলেশন করতেছি আর কিছু না। সো গিনি অফ গুডের জন্য আমরা ইকুয়েশনটা পাবো এখানে 1 মাইনাস আমাদের গুড ভ্যালু আছে 3 বার এবং 3 বারের ভেতরে শুধু একবারই ইয়েস আছে। সো 1/3 হোল স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার, এবং আমরা যদি ইকুয়েশনটা করে ফেলি তাহলে আমরা পাবো 0.444 চলতে থাকবে। এবং গিনি অফ ব্যাডের জন্য সেম কাজটা করতে হবে আমাদের। সো গিনি অফ ব্যাড ইজ ইকুয়ালস টু হবে, ব্যাড আছে 2 বার এবং 2 বারের 2 বারই নো, তার মানে গিনি ইম্পিউরিটি ডাইরেক্টলি হবে 0। এবং অ্যাভারেজটা যদি বের করে নেই তাহলে আমাদের WAG ইজ ইকুয়ালস টু হবে গুডের প্রবাবিলিটি। সো গুড আছে 5 বারের ভেতরে 3 বার, তার মানে 3/5 ইন্টু 0.44 চলতে থাকবে প্লাস 0, কারণ ব্যাডের গিনি ইম্পিউরিটি হচ্ছে 0, গুণ করলে আমি এখানে 0ই পাবো। সো আমাদের অ্যাভারেজটা হবে এখানে 0.264। অ্যান্ড আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি উইনারটা কে হয়েছে, উইনার হয়েছে আমাদের এই ইনকাম কলামটা, এবং ইনকাম কলামের বেসিসেই আমরা এখন আরো একবার স্প্লিট করা শুরু করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখান থেকে আবারও সবকিছু সরায় দিব, আমাদের বেস্ট ফিচারটাকে আমরা পেয়ে গেছি এবং এই ক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের এই ডাটা সেট থেকে
ইনকাম কলামটাকে চুজ করে নিব এবং আমরা ইনকাম কলামের জন্য দুইটা আলাদা আলাদা ভাগকে পাবো। তো এখান থেকে আমি ইনকামকে চুজ করতেছি এবং ইনকামের ভেতরে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে হাই এবং একটা হচ্ছে লো। সো এক সাইডে হবে হাই এবং আরেক সাইডে হবে লো। আমি এখানে এল এর বদলে এইচ লিখছি, কেমনটা লাগে, আমার লেখা উল্টাপাল্টা হয়ে যেতেছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের ইনকাম কলামের ভেতরে লো আছে 3 বার এবং 3 বারের 3 বারই আমরা সেখানে নো পাইতেছি। তার মানে কোনো ইম্পিউরিটি নাই এবং আমরা একেবারে ডাইরেক্ট ডিসিশন এখান থেকে মেক করতে পারি। সো আমাদের ইনকাম যদি লো হয় তাহলে আমাদের আউটকাম হবে নো। অ্যান্ড আমরা যদি দেখি আরেকবার ইনকামের ভেতরে হাই যদি হয় তাহলে আমরা দুইটা ভ্যালু পেতেছি, নো এবং ইয়েস। তো আমি যদি সাইডে এটাকে লিখে দিই তাহলে আমাদের স্প্লিটটা দেখতে এরকম হবে। অ্যান্ড এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিছু ইন্টারেস্টিং জিনিস এখানে হইতেছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ক্রেডিট স্কোর কলামের জন্য আমরা ইম্পিউরিটিকে 0 পাইতেছি, কারণ ক্রেডিট স্কোর কলামে দুইটা ভ্যালুই গুড। অ্যান্ড আমরা যেহেতু এজের সাপেক্ষে একবার ডিসিশন মেক করছি, তারপর ইনকামের সাপেক্ষে মাত্র ডিসিশন মেক করলাম, এই দুইটা কলামকে আমি আর ডিসিশন মেকিং এর জন্য ব্যবহার করব না। আমাদের ব্যবহার করতে হবে ক্রেডিট স্কোর কলামটাকে। এবং ক্রেডিট স্কোর কলামের ভেতরে যেহেতু দুইটা ভ্যালুই গুড আছে, সেহেতু আমাদের টার্গেট কলামের ডিসিশন মেক করা সম্ভব না, কারণ টার্গেট কলামে দুইটা ভ্যালু নো এবং ইয়েস আছে। কিন্তু আমাদের যে বেস্ট ফিচার সেটা হচ্ছে ক্রেডিট কলাম বাই ডিফল্ট, কারণ অন্য কোনো কলাম নাই যেটার উপরে আমরা ডিসিশন মেক করতে পারি। সো এই ক্ষেত্রে ক্রেডিট স্কোরের ভ্যালু সব সময় গুডই হবে। এখানে একটা ব্যাড থাকলে হয়তো বা আমরা এখান থেকে ডিসিশন মেকিং এ যাইতে পারতাম, কিন্তু আমরা ক্রেডিট স্কোর আমাদের বাই ডিফল্ট বেস্ট কলামে কোনো ধরনের ইম্পিউরিটি দেখতে পারতেছি না। এবং যেহেতু দেখতে পারতেছি না সেহেতু আমরা এই কলামের সাপেক্ষে কোনো ধরনের স্প্লিটও করতে পারবো না। তাহলে কি করব? আমাদের ডিসিশন তো কমপ্লিট হয় নাই। ডিসিশন কমপ্লিট তো করতে হবে, তাই না? একেবারে শেষ পর্যন্ত আমরা তো জাস্ট কয়েন টস করতে পারি না। এই ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম হইতে পারে, এরকম সিনারিও খুবই নর্মাল এবং এটাকে বলা হয় একটা নন সেপারেবল নোড। এবং যখন আপনারা এরকম নন সেপারেবল নোডের সম্মুখীন হবেন তখন আসলে ডিসিশন মেক করতে হয় আমাদের টার্গেট কলামের কোনো একটা ক্লাসের প্রবাবিলিটির উপরে। সো আমাদের টার্গেট কলামে ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত এবং নো হওয়ার প্রবাবিলিটি কত সেটার উপরে আমরা ডিসাইড করব যে কোনটা হবে। এবং এই ক্ষেত্রে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের নো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/2, যার মিনিং হচ্ছে 50% অথবা হাফ, এবং সাথে সাথে ইয়েস হওয়ার প্রবাবিলিটিও হচ্ছে 1/2, যেটা হচ্ছে 50%। সো অ্যাকচুয়ালি আমাদের মডেলটা যদি এই ডাটা সেটের উপরে ট্রেন্ড হয় তাহলে ইন দি এন্ড যদি কখনো সে লাস্ট এই নোট পর্যন্ত আসে তাহলে সে জাস্ট কয়েন টস করবে। 50-50 চান্স, নো হইতে পারে, ইয়েসও হইতে পারে। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখানে 50% লিখে দিলাম অ্যান্ড ইয়েস এবং নোকে লিখে দিব। এই পুরোটাকে যদি আমি একটু সুন্দর ক্লিন করে লেখার চেষ্টা করি তাহলে আমাদের ডিসিশন ট্রিটা দেখতে এরকম হবে। তো সবার প্রথমে আমরা বেস্ট ফিচার পাইছি এইজের ক্ষেত্রে যদি সেটা লেস দেন ইকুয়ালস টু 31.5 হয় তাহলে আমাদের আউটকাম হবে ডাইরেক্টলি ইয়েস, কিন্তু তা যদি বড় হয় তাহলে আমরা চেক করব ইনকাম কলামে যদি আমরা লো পাই তাহলে আমাদের আউটকাম হবে নো, এবং যদি হাই পাই তাহলে আমাদের চেক করতে হবে ক্রেডিট স্কোরে, কিন্তু ক্রেডিট স্কোরের ভেতরে শুধু গুডই ছিল, এই কারণে আমাদের প্রবাবিলিটির উপরে রিলাই করতে হবে। সো প্রবাবিলিটি অফ ইয়েস এবং প্রবাবিলিটি অফ নো এখানে যেহেতু 50% সেহেতু আমরা উভয়টাকে 50-50 ভাবে লিখে দিতে পারি। এবং এভাবেই আসলে একটা ডিসিশন ট্রি অ্যালগোরিদম কাজ করে। এবং ইন্টারনালি ডিসিশন ট্রি অ্যালগোরিদমটা আমাদের জন্য এরকমই একটা কম্পারিজন ট্রিকে তৈরি করবে যার মাধ্যমে সে আমাদেরকে একটা আউটকাম দিতে পারবে। অ্যান্ড মাঝে মধ্যেই এটা ডিসিশন ট্রি এর একটা ফ্ল অথবা একটা ভালো দিক বলা যায়। দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যালগোরিদম।
আপনারা যদি গত কয়েকটা ভিডিও ক্লিয়ারলি দেখা থাকেন তাহলে ডিসিশন ট্রি ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদমটা ট্রেনিং সেটের প্যাটার্নকে খুব ভালোভাবে ধরতে পারে, খুব ভালোভাবে, যেটা আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পারতেছি যে প্রত্যেকটা ডিসিশনের জন্য একেবারে ম্যাথমেটিক্যাল একটা ওয়ে আছে এবং প্রবাবিলিস্টিক একটা ওয়ে আছে, এবং সেই প্রবাবিলিটিটা একেবারে খুবই নিখুঁতভাবে ডিসিশন ট্রি বের করতে পারে। এবং এই কমপ্লেক্সিটিটা হওয়ার কারণেই, এই কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিস্টিক প্রসেস হওয়ার কারণেই আমাদের এই ডিসিশন ট্রি মডেলটা মাঝে মধ্যেই একটু ওভার ফিটেড হইতে পারে। আমি আপনাদেরকে আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম যে একটা মডেল যত কমপ্লেক্স হবে তার ভ্যারিয়েন্স তত বাড়তে থাকবে। সে ট্রেনিং সেটের উপরে ভালোভাবে ট্রেন্ড হইতে থাকবে এবং প্যাটার্নটা একটু ভালোভাবেই বুঝে ফেলবে, মাঝে মধ্যে একটু বেশি ভালোভাবে বুঝে ফেলবে, যে সে টেস্টিং সেটের আউটকামগুলোকে ঠিকভাবে প্রেডিক্ট করতে পারবে না। সো এটার জন্য আমরা ক্রস ভ্যালিডেশন শিখছিলাম এবং পুরো ডাটা সেটের উপরে আমাদের মডেলের পারফরমেন্সটা কিভাবে আমরা বের করতে পারি সেটা সম্পর্কে শিখছিলাম। এবং আমার মনে হয় যে এই ভিডিওটা এই পর্যন্তই রাখা উচিত। আমি ট্রাই করছি ভাই, আমার হঠাৎ করে এমন কেন হলো আমি বলতে পারতেছি না। আমি লিটারালি একদমই স্যাটিসফাইড না এই দুইটা ভিডিওতে, গত ভিডিওটা এবং এই ভিডিওতে। আমি বুঝাইতে পারি না, আই এম ভেরি সরি হোল হার্টেডলি। আমি ট্রাই করছি আপনাদেরকে পুরোপুরি এই জিনিসটাকে ভাইঙ্গা বুঝানোর। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং নিজেদের মতো করেই করে নিতে পারবেন। ইউটিউবে আরও অনেক রিসোর্সেস আছে, সাথে সাথে আপনারা অনলাইনে অনেক রিসোর্সেস পাওয়া যাবেন ডিসিশন ট্রি এর ব্যাপারে। সো প্লিজ, যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আপাতত ভাই ক্ষমার দৃষ্টিতেই দেখেন, কারণ আমার কিছু করার নেই। আমি লিটারালি ঘাট ডান দিকে ভাগা করে ভিডিও করতেছি এবং ব্যথায় আমার অবস্থা শেষ হয়ে যেতেছে। সো এই ক্ষেত্রে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং পরের ভিডিও কবে আসবে বলতে পারতেছি না। দোয়া করবেন আমার জন্য। পরের ভিডিওতে আমরা একটু কোডিং এর মাধ্যমে প্র্যাকটিক্যালি এই ডিসিশন ট্রি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এবং আমরা একটা নতুন ডাটা সেট নিয়েও কাজ করতে যেতেছি, সেটাও দেখবো। তো পরের ভিডিওতে কথা হবে বয়েজ। যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করেন, এটা কমেন্ট করেন, এটা সাবস্ক্রাইব করেন। ভাই ভালো না লাগলেও লাইক করে যান, কারণ এফোর্ট দিছি ভাই, লিটারালি এফোর্ট দিছি অন্য লেভেলের। তো এই দিক থেকে পরের ভিডিওতে আবারও কথা হবে।